পাঠ পঞ্চম। আভা, রং। প্রতিটি সঙ্গীতের সুর সুরের কম্পনের সংমিশ্রণ যা তার প্রতিবেশীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার উপর নির্ভর করে। সামঞ্জস্যের অভাব একটি টক সুরের সৃষ্টি করে, এমন একটি সুর যা শুনতে আনন্দদায়ক নয়। সঙ্গীতজ্ঞরা কেবল এমন সুর তৈরি করার চেষ্টা করেন যা খুশি করে। সঙ্গীতের মতো রঙের ক্ষেত্রেও তাই, কারণ রঙগুলিও কম্পন, যদিও সেগুলি মানব উপলব্ধি বর্ণালী এর কিছুটা ভিন্ন অংশে অবস্থিত। কারও বিশুদ্ধ রং থাকতে পারে, এমন রং যা মানুষকে আনন্দ দেয় এবং উন্নত করে। অথবা এমন রং থাকতে পারে যা স্নায়ুগুলিকে ঝাঁকুনি দেয়। মানুষের আভাতে অনেকগুলি বিভিন্ন রং এবং রঙের ছায়া রয়েছে। এর মধ্যে কিছু অশিক্ষিত পর্যবেক্ষকের দৃষ্টির সীমার বাইরে এবং তাই সেই রঙগুলির জন্য আমাদের কোনো সর্বজনীনভাবে গৃহীত নাম নেই। তুমি জানো, একটা নীরব কুকুরের বাঁশি আছে, অর্থাৎ এটি এমন এক কম্পনের শব্দে প্রতিধ্বনিত হয় যা মানুষের কান শুনতে পায় না কিন্তু কুকুর শুনতে পারে। স্কেলের অন্য প্রান্তে একজন মানুষ কুকুরের চেয়ে গভীর শব্দ শুনতে পারে, কুকুরের কাছে নিচু শব্দ শোনা যায় না। ধরো আমরা মানুষের শ্রবণশক্তির পরিসর উপরে নিয়ে যাই, তাহলে আমাদের কুকুরের মতোই শুনতে হবে এবং কুকুরের বাঁশির উচ্চ স্বর শুনতে পাব। তাই যদি আমরা আমাদের দৃষ্টিশক্তির পরিধি উপরে তুলতে বা স্থানান্তর করতে পারি, তাহলে আমরা কালো বা গাঢ় বেগুনি দেখার ক্ষমতা হারাতে পারব। অসংখ্য রঙের তালিকা তৈরি করা অযৌক্তিক হবে। আসুন আমরা কেবল সবচেয়ে সাধারণ, শক্তিশালী রঙগুলি নিয়ে আলোচনা করি। মৌলিক রঙগুলি যার আভাতে দেখা যায় তার অগ্রগতি অনুসারে পরিবর্তিত হয়। ব্যক্তি আধ্যাত্মিকতায় উন্নতি করার সাথে সাথে রঙও উন্নত হয়। যদি কোনো ব্যক্তি এতটাই দুর্ভাগ্যবশত ফিরে যেতে পারে যে অগ্রগতির সিঁড়ি, তারপর তার মৌলিক রঙগুলি সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে পারে অথবা রঙে পরিবর্তিত হতে পারে। মৌলিক রঙগুলি, যা আমরা নিচে উল্লেখ করছি, মৌলিক ব্যক্তিকে দেখায়। অসংখ্য প্যাস্টেল রঙগুলি চিন্তাভাবনা এবং উদ্দেশ্যগুলির পাশাপাশি আধ্যাত্মিকতার মাত্রা নির্দেশ করে। আভাটি ঘূর্ণায়মান হয় এবং একটি বিশেষ জটিল রংধনুর মতো প্রবাহিত হয়। রঙগুলি ক্রমবর্ধমান সর্পিল আকারে শরীরের চারপাশে ছুটে বেড়ায় এবং মাথা থেকে পা পর্যন্ত নেমে আসে। কিন্তু এই রঙগুলি রংধনুর মধ্যে আগের চেয়ে অনেক বেশি দেখা যায়। একটি রংধনু হল জলের স্ফটিক থেকে প্রতিসরণ, সহজ জিনিস আভা নিজেই জীবন। এখানে খুব কম রঙের কিছু নোট দেওয়া হল, খুব কম, কারণ তালিকাভুক্ত রঙগুলি না দেখা পর্যন্ত অন্যদের সাথে লেনদেন করার কোনো মানে হয় না। লাল কালার এর অওরা সম্পর্কে। লাল রং ভালোভাবে বোঝায় শব্দ চালিকা শক্তি। ভালো সেনাপতি এবং পুরুষ নেতাদের আভায় প্রচুর পরিমাণে স্পষ্ট লাল রং থাকে। বিশেষ করে স্পষ্ট হলুদ প্রান্ত বিশিষ্ট লাল রং একজন ক্রুসেডার, যিনি সর্বদা অন্যদের সাহায্য করার জন্য সচেষ্ট থাকেন, এমন একজন ব্যক্তিকে নির্দেশ করে। এটিকে সাধারণ হস্তক্ষেপকারীর সাথে গলিয়ে ফেলবেন না, তার লাল হবে বাদামি। কোনো অঙ্গের স্থান থেকে নির্গত স্বচ্ছ লাল ব্যান্ড বা ঝলকানি ইঙ্গিত দেয় যে অঙ্গটি খুব ভালো অবস্থায় আছে। কিছু বিশ্ব নেতার মেকআপে প্রচুর পরিমাণে স্পষ্ট লাল রং থাকে। দুর্ভাগ্যবশত অনেক ক্ষেত্রেই এটি অবমাননাকর ছায়া দ্বারা দূষিত। খারাপ লাল, যা ঘোলাটে বা খুব গাঢ়, তা খারাপ বা দুষ্ট মেজাজের ইঙ্গিত দেয়। ব্যক্তিটি অবিশ্বাস্য, ঝগড়াটে, বিশ্বাসঘাতক, অন্যদের ক্ষতি করে স্বার্থপর। ম্লান লাল রং সর্বদা স্নায়বিক উত্তেজনা প্রকাশ করে। খারাপ লাল রঙের ব্যক্তি শারীরিকভাবে শক্তিশালী হতে পারে। দুর্ভাগ্যবশত সে অন্যায় কাজেও শক্তিশালী হবে। খুনিরা সবসময় তাদের আভায় লালকে অবনমিত করে। লাল যত হালকা হালকা, পরিষ্কার নয়, তত বেশি নার্ভাস এবং অস্থির। এই ধরনের ব্যক্তি খুব সক্রিয়, এমনকি বিচলিত, এবং একবারে কয়েক সেকেন্ডের বেশি স্থির থাকতে পারে না। অবশ্যই এই ধরনের ব্যক্তি সত্যিই খুব আত্মকেন্দ্রিক। অঙ্গগুলির চারপাশে লাল দাগগুলি তাদের অবস্থা নির্দেশ করে। একটি মৃদু লাল, বাদামি লাল, সমান, ধীরে ধীরে একটি অঙ্গের স্থানের উপর স্পন্দিত হওয়া নির্দেশ করে। ক্যান্সার আছে কিনা, নাকি তা অপ্রত্যাশিত তা বলা যায়। আভা নির্দেশ করে যে পরবর্তীতে শরীর কোন রোগে আক্রান্ত হবে, যদি না নিরাময়মূলক পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তী বছরগুলিতে এটি আভা থেরাপি অন্যতম সেরা ব্যবহার হতে চলেছে। চোয়াল থেকে লালচে দাগ দেখা যাওয়া দাঁতের ব্যথার ইঙ্গিত দেয়, নিম্বাস থেকে একসময়। ম্লান বাদামি রঙের স্পন্দন দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবলে ভয়ের ইঙ্গিত দেয়। যারা নিজেদের উপর খুব বেশি আত্মবিশ্বাসী,
তারা সাধারণত পরে থাকে, এটি ইঙ্গিত দেয় যে একজন ব্যক্তি নিজেকে একেবারেই খুব বেশি ভালোবাসেন। এটি ভিত্তি ছাড়াই মিথ্যা গর্ব অহংকারের রং। কিন্তু লালচে রংটি সেই সব মহিলাদের নিতম্বের চারপাশেও স্পষ্টভাবে দেখা যায় যারা রাজ্যের মুদ্রার জন্য ভালোবাসা বিক্রি করে। তারা আসলে লালচে নারী। এই ধরনের মহিলারা সাধারণত যৌন সম্পর্কে মোটেও আগ্রহী হন না, তাদের কাছে এটি কেবল জীবিকা নির্বাহের একটি উপায়। সুতরাং অতি অহংকারী ব্যক্তি এবং পতিতা আভাতে একই রং ভাগ করে নেয়। ভাবা উচিত যে লালচে নারী, নীল মেজাজ, লাল রাগ মেজাজ সহ কালো এবং ঈর্ষার সাথে সবুজ, এই পুরানো প্রবাদগুলি প্রকৃতপক্ষে এমন মেজাজে আক্রান্ত ব্যক্তির আভাকে সঠিকভাবে নির্দেশ করে। যারা এই ধরনের উক্তিগুলি উদ্ভাবন করেছিলেন তারা স্পষ্টতই সচেতনভাবে বা অচেতনভাবে আভা দেখেছিলেন। লাল গোষ্ঠীর ক্ষেত্রে গোলাপি, এটি আসলে প্রবালের মতো অপরিপক্কতা নির্দেশ করে। কিশোর কিশোরীদের অন্য কোনো লালের পরিবর্তে গোলাপি রং দেখা যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গোলাপি হল শিশুসুলভতা এবং নিরাপত্তাহীনতার সূচক। লাল বাদামি, কাঁচা লিভারের মতো কিছু সত্যিই একজন খুব খারাপ ব্যক্তিকে নির্দেশ করে, যাকে এড়িয়ে চলা উচিত, কারণ সে সমস্যা ডেকে আনবে। যখন কোনো অঙ্গের উপর দেখা যায় তখন বোঝা যায় যে অঙ্গটি সত্যিই খুব অসুস্থ এবং যার গুরুত্বপূর্ণ অঙ্গের উপর এই রং রয়েছে সে শীঘ্রই মারা যাবে। যাদের বুকের হাড়ের শেষ প্রান্তে, স্টার্নামের শেষ প্রান্তে লাল দাগ দেখা যাচ্ছে, তাদের সকলেরই স্নায়ুর সমস্যা রয়েছে। দীর্ঘ এবং সুখীভাবে বাঁচতে চাইলে তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা এবং আরও শান্তভাবে জীবনযাপন করা শেখা উচিত। কমলা কালার এর অওরা সম্পর্কে। কমলা আসলে লাল রঙেরই একটি শাখা, কিন্তু আমরা একে নিজস্ব একটি শ্রেণীবিভাগ দেওয়ার প্রশংসা করছি কারণ দূরপ্রাচ্যের কিছু ধর্ম কমলাকে সূর্যের রং হিসেবে বিবেচনা করত এবং এর প্রতি শ্রদ্ধা জানাত। সেই কারণেই দূরপ্রাচ্যে এত কমলা রঙের প্রচলন রয়েছে। অন্যদিকে মুদ্রার দুই পিঠ দেখানোর জন্য অন্যান্য ধর্ম বিশ্বাস করত যে নীল হল সূর্যের রং। আপনি কোন মতামতের সাথে যুক্ত তা বিবেচ্য নয়। কমলা মূলত একটি ভালো রং, এবং যাদের আভায় কমলার উপযুক্ত ছায়া থাকে তারাই অন্যদের প্রতি অনেক বেশি যত্নশীল, তারা মানবতাবাদী, যারা ভাগ্যবান নয় এমন অন্যদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। হলুদ কমলা কাঙ্ক্ষিত কারণ এটি আত্মনিয়ন্ত্রণ দেখায় এবং এর অনেক গুণ রয়েছে। বাদামি কমলা রং একজন চাপা অলস ব্যক্তিকে নির্দেশ করে যে কম যত্ন করতে পারে না। বাদামি কমলা রং কিডনির সমস্যাকেও নির্দেশ করে। যদি এটি কিডনির উপরে অবস্থিত থাকে এবং এতে একটি ধূসর দাগ থাকে, তবে এটি কিডনিতে পাথরের উপস্থিতি নির্দেশ করে। সবুজ রঙের কমলা রঙের সাথে মিশে থাকা ব্যক্তিটি এমন একজন ব্যক্তির ইঙ্গিত দেয় যে কেবল ঝগড়া করার জন্য ঝগড়া করতে ভালোবাসে, এবং যখন আপনি এমন পর্যায়ে পৌঁছান যেখানে আপনি রঙের মধ্যে ছায়াগুলি দেখতে পাবেন, তখন বুদ্ধিমান হন এবং যাদের কমলার মধ্যে সবুজ রয়েছে তাদের সাথে তর্ক করা এড়িয়ে চলুন কারণ তারা কেবল কালো এবং সাদা দেখতে পান। তাদের কল্পনাশক্তির অভাব রয়েছে, তাদের উপলব্ধি এবং বিচক্ষণতার অভাব রয়েছে যে জ্ঞানের ছায়া, মতামতের ছায়া এবং রঙের ছায়া রয়েছে তা উপলব্ধি করার জন্য। সবুজ কমলা রঙের ব্যক্তি কেবল তর্কের খাতিরে অবিরাম তর্ক করে এবং তার যুক্তিগুলি সঠিক না ভুল তা সত্যিই চিন্তা করে না। এই ধরনের লোকদের কাছে যুক্তিই আসল জিনিস। হলুদ কালার এর অওরা সম্পর্কে। সোনালী হলুদ ইঙ্গিত দেয় যে এর অধিকারী একজন অত্যন্ত আধ্যাত্মিক প্রকৃতির। সমস্ত মহান সাধুর মাথার চারপাশে সোনালী বলয় ছিল। আধ্যাত্মিকতা যত বেশি ছিল, সোনালী হলুদ তত বেশি উজ্জ্বল ছিল। বিস্মৃতির জন্য এখানে বলা যাক যে সর্বোচ্চ আধ্যাত্মিকতার অধিকারীদেরও নীল থাকে, কিন্তু আমরা হলুদ নিয়ে আলোচনা করছি। যাদের আভায় হলুদ রং থাকে তারা সবসময় ভালো আধ্যাত্মিক ও নৈতিক স্বাস্থ্যে থাকে। তারা পথের ধারে থাকে, এবং হলুদ রঙের সঠিক রং অনুযায়ী তাদের ভয় পাওয়ার মতো খুব কম জিনিস থাকে। উজ্জ্বল হলুদ রঙের আভায় পূর্ণ ব্যক্তিকে সম্পূর্ণরূপে বিশ্বাস করা যায়। নিকৃষ্ট হলুদ খারাপ চ্যাডার পনিরের রং থাকা ব্যক্তি কাপুরুষ প্রকৃতির, এবং সেই কারণেই লোকেরা বলে, ওহ, সে হলুদ। আগে এই আভা দেখা যেত বলে অনেক বেশি প্রচলিত ছিল, এবং সম্ভবত এই প্রবাদগুলির বেশিরভাগই সেই সময়ে বিভিন্ন ভাষায় প্রচলিত ছিল। কিন্তু খারাপ হলুদ রং একজন খারাপ ব্যক্তিকে নির্দেশ করে, যে সত্যি সবকিছুতেই ভীত। লালচে হলুদ রং মোটেও অনুকূল নয় কারণ এটি মানসিক,
নৈতিক এবং শারীরিক ভীরুতাকে নির্দেশ করে এবং এর সাথে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় বিশ্বাসের চরম দুর্বলতাও নির্দেশ করে। লালচে হলুদ রঙের লোকেরা এক ধর্ম থেকে অন্য ধর্মে পরিবর্তিত হবে, সর্বদা এমন কিছু খুঁজবে যা 5 মিনিটের মধ্যে পাওয়া যাবে না। তাদের স্থির থাকার ক্ষমতার অভাব থাকে, তারা কয়েক মুহূর্তের বেশি কোনো জিনিসে আটকে থাকতে পারে না। যে ব্যক্তির আভায় লাল হলুদ এবং বাদামি লাল থাকে, সে সর্বদা বিপরীত লিঙ্গের পিছনে ছুটতে থাকে এবং কোথাও পায় না। এটি লক্ষণীয় যে, যদি কোনো ব্যক্তির লাল চুল অথবা আদাত থাকে এবং আভায় লাল হলুদ থাকে, তাহলে সেই ব্যক্তি অত্যন্ত রাগী, অত্যন্ত আপত্তিকর এবং যে কোনো মন্তব্যকে ব্যক্তিগত অপমান হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করতে প্রস্তুত থাকবে। এটি বিশেষ করে যাদের চুল লাল এবং লালচে, সম্ভবত দাগযুক্ত ত্বক তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিছু লালচে হলুদ ইঙ্গিত দেয় যে এই ছায়াযুক্ত ব্যক্তির একটি বিশাল হীনমন্যতা জটিলতা রয়েছে। হলুদ রঙে লাল যত লাল হবে, হীনমন্যতার মাত্রা তত বেশি হবে। বাদামি হলুদ রঙটি অত্যন্ত অসুচি চিন্তাভাবনা এবং দুর্বল আধ্যাত্মিক বিকাশকে নির্দেশ করে। সম্ভবত বেশিরভাগ মানুষই স্কিড রো সম্পর্কে জানেন, যে উপত্যকায় সমস্ত মাতাল, মৃতপ্রায় এবং পরিত্যক্তরা অবশেষে এই পৃথিবীতে ভেসে যায়। সেই শ্রেণীর বা অবস্থার অনেকেরই এই লাল বাদামি হলুদ থাকে, এবং যদি তারা বিশেষভাবে খারাপ হয় তবে তাদের আভাতে দাগযুক্ত লিমা সবুজের একটি অপ্রীতিকর রূপ থাকে। এই মানুষ খুব কমই তাদের নিজেদের বোকামি থেকে রক্ষা পেতে পারে। বাদামি হলুদ রং অসুচি চিন্তাভাবনা নির্দেশ করে এবং আক্রান্ত ব্যক্তি সর্বদা সরু এবং সংকীর্ণ পথে চলে না। স্বাস্থ্য রেখায় সবুজ হলুদ রং লিভারের সমস্যা নির্দেশ করে। সবুজ হলুদ বাদামি লালচে হলুদে পরিণত হওয়ার ফলে বোঝা যায় যে অভিযোগগুলি সামাজিক রোগের প্রকৃতিতে বেশি। সামাজিক রোগে আক্রান্ত ব্যক্তির নিতম্বের চারপাশে গাঢ় বাদামি, গাঢ় হলুদ রঙের একটি ব্যান্ড থাকে। এটি প্রায়শই লাল ধুলোর মতো দাগযুক্ত থাকে। হলুদ রঙে বাদামি রং ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এবং সম্ভবত খিঁচুনিযুক্ত ব্যান্ড দেখা যাচ্ছে, এটি মানসিক যন্ত্রণার ইঙ্গিত দেয়। যে ব্যক্তি দ্বৈত ব্যক্তিত্বের মানসিক অর্থে হন, তিনি প্রায়শই আভাটির এক অর্ধেক নীল হলুদ এবং অন্য অর্ধেক বাদামি বা সবুজ হলুদ রঙে দেখান। এটি একটি সম্পূর্ণ অপ্রীতিকর সমন্বয়। হলুদ শিরোনামের এই শিরোনামটি যে খাঁটি সোনালী হলুদ দিয়ে আমরা শুরু করেছি তা সর্বদা চাষ করা উচিত। নিজের চিন্তাভাবনা এবং উদ্দেশ্যকে বিশুদ্ধ রেখে এটি অর্জন করা যেতে পারে। বিবর্তনের পথে অনেক দূর এগিয়ে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে উজ্জ্বল হলুদের মধ্য দিয়ে যেতে হবে। সবুজ কালার এর অওরা সম্পর্কে। সবুজ রং হল আরোগ্যের রং, শিক্ষার রং এবং শারীরিক বিকাশের রং। মহান ডাক্তার এবং সার্জনদের আভায় প্রচুর সবুজ থাকে, তাদের প্রচুর লালো থাকে, এবং কৌতূহলের বিষয় হল, দুটি রং সবচেয়ে সুসংগতভাবে মিশে যায় এবং তাদের মধ্যে কোনো বিরোধ থাকে না। লাল এবং সবুজ যখন একসাথে উপকরণে দেখা যায় তখন প্রায়শই সংঘর্ষ হয় এবং বিরক্ত করে, কিন্তু যখন তাদের আভায় দেখা যায় তখন তারা পছন্দ করে। উপযুক্ত লাল রঙের সাথে সবুজ রং একজন মেধাবী সার্জন, একজন সবচেয়ে দক্ষ ব্যক্তিকে নির্দেশ করে। লাল ছাড়া সবুজ রং একজন সবচেয়ে বিশিষ্ট চিকিৎসককে নির্দেশ করে, যিনি তার কাজ জানেন, অথবা এটি এমন একজন নার্সকে নির্দেশ করতে পারে যার পেশা তার ক্যারিয়ার এবং তার প্রেম উভয়েই। উপযুক্ত নীল রঙের সাথে সবুজ মিশ্রিত তাদের আভা এবং ঘূর্ণায়মান নীলের ব্যান্ড বা স্ট্রিয়েশনকে নির্দেশ করে, যা বৈদ্যুতিক নীলের একটি রূপ, এবং প্রায়শই নীল এবং সবুজের মধ্যে সোনালী হলুদ রঙের সরু ব্যান্ড থাকে যা নির্দেশ করে যে শিক্ষক হলেন এমন একজন যিনি তার ছাত্রদের কল্যাণ কামনা করেন এবং সেরা বিষয়গুলি শেখানোর জন্য প্রয়োজনীয় উচ্চ আধ্যাত্মিক উপলব্ধি রাখেন। যারা মানুষ এবং প্রাণীর স্বাস্থ্যের প্রতি উদ্বিগ্ন, তাদের সকলের কানের গঠনে সবুজের পরিমাণ বেশি। তারা হয়তো এমন নাও হতে পারে উচ্চপদস্থ সার্জন বা চিকিৎসক, কিন্তু সকল মানুষ, তারা যেই হন না কেন, যদি তারা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত হন, তা সে প্রাণী, মানুষ বা উদ্ভিদ, তাদের সকলেরই আভাতে একটি নির্দিষ্ট পরিমাণে সবুজ থাকে। এটি প্রায় তাদের পদের প্রতীক বলে মনে হয়। সবুজ কোনো প্রভাবশালী রং নয়, তবে এটি প্রায় সর্বদা অন্য কোনো রঙের অধীনস্থ। এটি একটি সহায়ক রং এবং ইঙ্গিত দেয় যে যার আভাতে প্রচুর সবুজ থাকে সে বন্ধুত্বপূর্ণ, করুণাময়, বিবেচক প্রকৃতির। তবে যদি ব্যক্তির হলুদ সবুজ রং থাকে, তবে সেই ব্যক্তিকে বিশ্বাস করা যায় না, এবং অপ্রীতিকর হলুদ থেকে অপ্রীতিকর সবুজের মিশ্রণ যত বেশি হয়, তত বেশি অবিশ্বস্ত ব্যক্তি। আত্মবিশ্বাসী প্রতারকদের হলুদ সবুজ থাকে,
সেই ধরনের লোকেরা যারা একজন ব্যক্তির সাথে সুন্দরভাবে কথা বলে এবং তারপর তাদের অর্থ থেকে প্রতারণা করে, তাদের এক ধরনের চুন সবুজ থাকে যার সাথে তাদের হলুদ যোগ করা হয়। সবুজ রং যখন নীলে পরিণত হয়, সাধারণত একটি মনোরম আকাশী নীল বা বৈদ্যুতিক নীল, তখন একজন ব্যক্তি তত বেশি বিশ্বস্ত হন। নীল কালার এর অউরা সম্পর্কে। এই রংটিকে প্রায়শই আত্মিক জগতের রং বলা হয়। এটি আধ্যাত্মিকতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ক্ষমতাও প্রকাশ করে, তবে অবশ্যই এটি নীল রঙের সঠিক রঙের হতে হবে। সঠিক রঙের সাথে এটি সত্যিই একটি খুব অনুকূল রং। ইথেরিক রংটি নীল রঙের। নীল কিছুটা শ্বাসপ্রশ্বাস ছাড়াই সিগারেটের ধোঁয়ার মতো, অথবা কাঠের আগুনের নীল রঙের মতো। নীল যত উজ্জ্বল হবে, ব্যক্তি তত বেশি স্বাস্থ্যবান এবং প্রাণবন্ত হবে। ফ্যাকাশে নীল রং হল এমন ব্যক্তির রং যা অনেক বেশি দ্বিধাগ্রস্ত, এমন ব্যক্তি যিনি নিজের মন তৈরি করতে পারেন না, এমন ব্যক্তির রং যাকে তার কাছ থেকে কোনো সার্থক সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দিতে হয়। গাঢ় নীল হল এমন ব্যক্তির রং যা অগ্রগতি করছে, এমন ব্যক্তির রং যে চেষ্টা করছে। নীল রং যদি গাঢ় হয় তবুও এটি এমন একজনকে দেখায় যে জীবনের কাজগুলিতে আগ্রহী এবং যার মধ্যে কিছুটা সন্তুষ্টি রয়েছে। এই গাঢ় নীল রঙগুলি প্রায়শই মিশনারিদের মধ্যে পাওয়া যায় যারা মিশনারি, কারণ তাদের অবশ্যই একটি আহ্বান ছিল। এটি মিশনারিদের মধ্যে পাওয়া যায় না যারা কেবল একটি চাকরি চান, সম্ভবত সমস্ত খরচ পরিশোধ করে সারা বিশ্ব ভ্রমণ করেন। হলুদ রঙের প্রাণশক্তি এবং নীল রঙের গাঢ়তা দেখেই একজন ব্যক্তিকে বিচার করা যায়। ইন্ডিগো কালার এর অউরা সম্পর্কে। আমরা নীল এবং বেগুনি রঙকে একই শিরোনামে শ্রেণীবদ্ধ করতে যাচ্ছি কারণ একটি অন্যটির উপর অদৃশ্যভাবে প্রভাব ফেলে, এবং এটি মূলত একটির উপর নির্ভরশীলতার একটি ঘটনা। যাদের আভাতে উল্লেখযোগ্য পরিমাণে নীল রং দেখা যায় তারা গভীর ধর্মীয় বিশ্বাসের মানুষ, কেবল যারা ধার্মিক বলে দাবি করে তারা নয়। অনেক পার্থক্য রয়েছে, কিছু লোক বলে যে তারা ধার্মিক, কিছু লোক বিশ্বাস করে যে তারা ধার্মিক, কিন্তু যতক্ষণ না কেউ প্রকৃতপক্ষে আভা দেখতে পায় ততক্ষণ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। নীল এটি চূড়ান্তভাবে প্রমাণ করে। যদি কোনো ব্যক্তির নীল রঙে গোলাপি আভা থাকে তবে এই ধরনের চিহ্নিত আভা ধারণকারী ব্যক্তি স্পর্শকাতর এবং অপ্রীতিকর হবে, বিশেষ করে যারা আক্রান্ত ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে তাদের কাছে। নীল রঙে গোলাপি আভা একটি অবমাননাকর স্পর্শ, এটি এর বিশুদ্ধতা নষ্ট করে। প্রসঙ্গত, যাদের আভাতে নীল, বেগুনি বা বেগুনি রং রয়েছে তারা হৃদরোগ এবং পেটের রোগে ভোগেন। তারা এমন ধরনের মানুষ যাদের ভাজা খাবার খাওয়া উচিত নয় এবং খুব কম চর্বিযুক্ত খাবার খাওয়া উচিত। ধূসর রঙের অউরা সম্পর্কে। ধূসর রং হল আভা, রঙের পরিবর্তনকারী। যদি ব্যক্তিটি একেবারেই অপ্রকাশিত না হয়, তাহলে এটি নিজের কোনো কিছু বোঝায় না। আপনি যার দিকে তাকাচ্ছেন তিনি যদি অপ্রকাশিত না হন, তাহলে ধূসর রঙের বড় বড় দাগ এবং দাগ থাকবে, কিন্তু আপনি সাধারণত একজন অপ্রকাশিত ব্যক্তির নগ্ন শরীরের দিকে তাকাবেন না। ধূসর রং চরিত্রের দুর্বলতা এবং স্বাস্থ্যের সাধারণ দুর্বলতা নির্দেশ করে। যদি কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট অঙ্গের উপর ধূসর দাগ থাকে তবে এটি নির্দেশ করে যে অঙ্গটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, ভেঙে যাচ্ছে, এবং অবিলম্বে চিকিৎসার সাহায্য নেওয়া উচিত। একজন ব্যক্তির মাথা ব্যথার তীব্রতা কম, ধূসর ধোঁয়াটে মেঘের আলো বা নিম্বাসের মধ্য দিয়ে প্রবাহিত হবে, এবং আলো যে রঙেরই হোক না কেন, ধূসর রঙের ব্যান্ডগুলি মাথা ব্যথার স্পন্দনের সাথে সাথে স্পন্দিত হবে। ষষ্ঠ পাঠ। এতক্ষণে এটা স্পষ্ট হয়ে যাবে যে, যা কিছু আছে তা সবই একটি কম্পন। সুতরাং, সমগ্র অস্তিত্ব জুড়ে এমন একটি বিশাল কিবোর্ড রয়েছে যাকে বলা যেতে পারে, যা সর্বকালের সমস্ত কম্পনের সমন্বয়ে গঠিত। কল্পনা করা যাক যে এটি একটি বিশাল পিয়ানোর কিবোর্ড যা সীমাহীন মাইল পর্যন্ত বিস্তৃত। কল্পনা করা যাক, যদি আপনি চান, আমরা পিঁপড়া, এবং আমরা খুব কম সংখ্যক স্বর দেখতে পাচ্ছি। কম্পনগুলি পিয়ানোর বিভিন্ন কিগুলির সাথে মিলিত হবে। একটি স্বর, বা চাবি, সেই কম্পনগুলিকে ঢেকে রাখবে যাকে আমরা স্পর্শ বলি। কম্পনটি এত ধীর, এত কঠিন, যে আমরা এটি শুনতে বা দেখতে না পেয়ে অনুভব করি। পরবর্তী নোটটি হবে শব্দ, অর্থাৎ নোটটি সেই কম্পনগুলিকে ঢেকে রাখবে যা আমাদের কানের ভেতরের প্রক্রিয়াকে সক্রিয় করে। আমরা হয়তো আঙুল দিয়ে সেই কম্পনগুলি অনুভব করতে পারি না, কিন্তু আমাদের কান আমাদের বলে যে শব্দ আছে। আমরা এমন কিছু শুনতে পাই না যা অনুভব করা যায়, আবার এমন কিছু অনুভবও করতে পারি না যা শোনা যায়। তাই আমরা আমাদের পিয়ানো কিবোর্ডে দুটি নোট রেখেছি। পরেরটি হবে দৃষ্টিশক্তি।
এখানে আবার আমাদের এমন একটি কম্পন আছে যা এত দ্রুত কম্পিত হয়, অর্থাৎ এটি এত দ্রুত কম্পিত হয় যে আমরা তা অনুভব করতে পারি না এবং শুনতেও পাই না, কিন্তু এটি আমাদের চোখকে প্রভাবিত করে এবং আমরা একে দৃষ্টি বলি। এই তিনটি সূর্য ভেদ করে সেই ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মতো আরও খুব কম সংখ্যক আছে, যাকে আমরা রেডিও বলি। একটু বেশি হলেই আমরা টেলিপ্যাথি, ক্লেয়ারভয়ান্স এবং অন্যান্য প্রকাশ বা শক্তি পাই। কিন্তু মূল কথা হল ফ্রিকোয়েন্সি বা কম্পনের সত্যিকারের বিশাল পরিসর। মানুষ কেবল খুব সীমিত পরিসরের অনুভূতি অনুভব করতে পারে। দৃষ্টিশক্তি এবং শব্দ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তবে আমরা বলতে পারি যে এর একটি সঙ্গীতগত সুর আছে কারণ কিছু ইলেকট্রনিক যন্ত্র তৈরি করা হয়েছে যা যদি কোনো রঙকে স্ক্যানারের আওতায় আনা হয় তবে একটি নির্দিষ্ট সুর বাজাবে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় তবে এটি বিবেচনা করুন, রেডিও তরঙ্গ, অর্থাৎ সঙ্গীত, বক্তৃতা এমনকি ছবিও সর্বদা আমাদের সম্পর্কে থাকে, তারা ঘরে, আমরা যেখানেই যাই না কেন, আমাদের সাথে থাকে। আমরা অসহায় পারব না, আমরা যদি রেডিও তরঙ্গ শুনতে পাই, কিন্তু যদি আমাদের কাছে এমন একটি বিশেষ যন্ত্র থাকে যাকে আমরা রেডিও সেট বলি যা তরঙ্গের গতি কমিয়ে দেয়, অথবা যদি আপনি চান রেডিও ফ্রিকোয়েন্সিগুলিকে অডিও ফ্রিকোয়েন্সিতে রূপান্তরিত করে, তাহলে আমরা মূলত সম্প্রচারিত রেডিও প্রোগ্রামটি শুনতে পারি বা টেলিভিশনের ছবি দেখতে পারি। ঠিক একইভাবে আমরা একটি শব্দ নিয়ে বলতে পারি যে এর সাথে মানানসই একটি রং আছে, অথবা আমরা একটি রং রাখতে পারি এবং বলতে পারি যে সেই নির্দিষ্ট রঙের একটি সঙ্গীত সুর আছে। অবশ্যই এটি প্রাচ্যে সুপরিচিত, এবং আমরা বিবেচনা করি যে এটি আসলে শিল্পের প্রতি মানুষের উপলব্ধি বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি চিত্রকর্ম দেখে কল্পনা করতে পারে যে সেই রঙগুলি থেকে কি যা তৈরি হবে, যদি এটি সঙ্গীতে পরিণত হয়। অবশ্যই সকলেই জানেন যে মঙ্গল গ্রহকে লাল গ্রহও বলা হয়। মঙ্গল গ্রহ লাল রঙের, এবং লাল রঙের একটি নির্দিষ্ট রঙের, মৌলিক লাল রঙের একটি সঙ্গীত সুর আছে যা করুণ এর সাথে মিলে যায়। কমলা, যা লাল রঙের একটি অংশ, রি চিহ্নের সাথে মিলে যায়। কিছু ধর্মীয় বিশ্বাস বলে যে কমলা হল সূর্যের রং, অন্যদিকে অন্যান্য ধর্মের মতে নীল হল সূর্যের রং হওয়া উচিত। আমরা বলতে পছন্দ করি যে আমরা কমলাকে সূর্যের রং হিসেবে ধরে নিই। হলুদ রং আমি এর সাথে মিলে যায়, আর বুধ গ্রহ হল হলুদের শাসক। অবশ্যই এই সমস্ত কিছু প্রাচীন পূর্ব পুরাণে ফিরে যায়। ঠিক যেমন গ্রিকদের দেবদেবীরা জ্বলন্ত রথে চড়ে আকাশে দৌড়াতেন, তেমনি প্রাচ্যের মানুষেরও তাদের নিজস্ব পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি ছিল, কিন্তু তারা গ্রহগুলিতে রং ব্যবহার করেছিল এবং বলেছিল যে অমুক রঙের উপর অমুক গ্রহের শাসন ছিল। সবুজ রঙের একটি সঙ্গীত সুর আছে যা এফএ এর সাথে মিলে যায়। এটি বৃদ্ধির রং, এবং কিছু লোক বলে যে গাছপালা উপযুক্ত সঙ্গীত সুর দ্বারা উদ্দীপিত হতে পারে। যদিও এই নির্দিষ্ট জিনিস সম্পর্কে আমাদের কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই, আমরা একটি সম্পূর্ণ নির্ভরযোগ্য উৎস থেকে এটি সম্পর্কে তথ্য পেয়েছি। শনি গ্রহ হল সবুজ রং নিয়ন্ত্রণ করে। এটি বলা আকর্ষণীয় হতে পারে যে প্রাচীনরা ধ্যান করার সময় একটি নির্দিষ্ট গ্রহের কথা চিন্তা করার সময় যে অনুভূতিগুলি পেয়েছিল তার থেকেই এই রঙগুলি উদ্ভূত হয়েছিল। প্রাচীনদের অনেকেই পৃথিবীর সর্বোচ্চ অংশে, উদাহরণস্বরূপ হিমালয়ের উচ্চ শিখরে, ধ্যান করতেন এবং যখন একজন 15 বছর বয়সী হন, পৃথিবীর পৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে, প্রায় যথেষ্ট পরিমাণে বাতাস অবশিষ্ট থাকে, এবং গ্রহগুলি আরও স্পষ্টভাবে দেখা যায়, উপলব্ধি আরও তীব্র হয়। এইভাবে প্রাচীন ঋষিরা গ্রহগুলির রং সম্পর্কে নিয়মগুলি নির্ধারণ করেছিলেন। নীল রঙে, তাই, এর চিহ্ন রয়েছে। যেমনটি আমরা আগে উল্লেখ করেছি যে কিছু ধর্ম নীলকে সূর্যের রং হিসাবে বিবেচনা করে, কিন্তু আমরা পূর্ব ঐতিহ্যে কাজ করছি এবং আমরা এই ধারণাটি গ্রহণ করব যে নীল গ্রহ বৃহস্পতি দ্বারা আবৃত। সঙ্গীতের স্কেলে নীল হল লা, এবং প্রাচ্যে শুক্র দ্বারা শাসিত বলে বলা হয়। শুক্র, যখন অনুকূল দৃষ্টিভঙ্গিতে থাকে, অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে উপকার প্রদান করে, তখন শুক্র শৈল্পিক ক্ষমতা এবং চিন্তার বিশুদ্ধতা প্রদান করে। এটি উন্নত ধরনের চরিত্র প্রদান করে। যখন এটি কম কম্পনের লোকদের সাথে সংযুক্ত থাকে তখনই শুক্র বিভিন্ন বাড়াবাড়ির দিকে পরিচালিত করে। বেগুনি, টি, এর সঙ্গীত সুরের সাথে মিলে যায় এবং চাঁদ দ্বারা শাসিত হয়। এখানে আবার, যদি আমাদের একজন সুদৃঢ় ব্যক্তি থাকে তবে চাঁদ, বা বেগুনি, চিন্তার স্বচ্ছতা,
আধ্যাত্মিকতা এবং নিয়ন্ত্রিত কল্পনাশক্তি প্রদান করে। কিন্তু যদি দিকগুলি দুর্বল হয়, তবে অবশ্যই মানসিক অস্থিরতা বা এমনকি পাগলামি রয়েছে। এই আভাটির বাইরে একটি আবরণ আছে যা মানবদেহে ইথেরিক এবং আভাটিকে সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে। যেন মানব সত্তার সমগ্র সমাবেশ, যার কেন্দ্রে মানবদেহে, এবং তারপর ইথেরিক, এবং তারপর আভা, সবকিছুই একটি থলিতে আবদ্ধ। কল্পনা করুন এভাবে, আমাদের একটি সাধারণ মুরগির ডিম আছে। ভিতরে মানবদেহের সাথে মিলিত কুসুম রয়েছে, অর্থাৎ ভৌত দেহ। কুসুমের বাইরে আমাদের ডিমের সাদা অংশ রয়েছে যা আমরা বলব ইথেরিক এবং আভাকে প্রতিনিধিত্ব করে। কিন্তু তারপর ডিমের সাদা অংশের বাইরে, সাদা অংশ এবং খোসার মধ্যে, একটি খুব পাতলা চামড়া থাকে, এটি বেশ শক্ত চামড়াও। যখন আপনি একটি ডিম সিদ্ধ করেন এবং খোসা ছাড়িয়ে ফেলেন, তখন আপনি এই চামড়াটি খোসা ছাড়িয়ে নিতে পারেন। মানুষের সমাবেশটিও এরকম। এটি সমস্তই এই ত্বকের মতো আবরণে আবদ্ধ। এই ত্বক সম্পূর্ণ স্বচ্ছ এবং আভাতে ঘূর্ণন বা কম্পনের প্রভাবে এটি কিছুটা উল্টে যায়, কিন্তু এটি সর্বদা তার ডিম্বাকৃতি ফিরে পেতে চেষ্টা করে, যেমন একটি বেলুন সর্বদা তার আকৃতি ফিরে পেতে চেষ্টা করে কারণ ভিতরের চাপ বাইরের চাপের চেয়ে বেশি। আপনি যদি ডিম্বাকৃতির একটি অত্যন্ত পাতলা সেলোফেন ব্যাগের মধ্যে থাকা শরীর, ইথেরিক এবং আভা কল্পনা করেন তবে আপনি এটিকে আরও কল্পনা করতে সক্ষম হবেন। চিন্তা করার সময়, মস্তিষ্ক থেকে ইথেরিকের মাধ্যমে আভা এবং অরিক ত্বকে প্রক্ষেপিত হয়। এখানে, সেই আবরণের বাইরের পৃষ্ঠে, চিন্তার ছবি পাওয়া যায়। অন্যান্য অনেক ক্ষেত্রের মতো, এটি রেডিও বা টেলিভিশনের অনুরূপ আরেকটি উদাহরণ। একটি টেলিভিশন টিউবের ঘাড়ে, একটি ইলেকট্রন বন্দুক নামে পরিচিত যা দ্রুত গতিশীল ইলেকট্রনগুলিকে একটি ফ্লুরোসেন্ট স্ক্রিনে গুলি করে যা দেখার পর্দা, যে অংশে আপনি তাকান। ইলেকট্রনগুলি টেলিভিশন স্ক্রিনের ভিতরে একটি বিশেষ আবরণে আঘাত করার সাথে সাথে, জিনিসটি প্রতিপ্রব হয়, অর্থাৎ, আলোর একটি বিন্দু থাকে যা কিছু সময়ের জন্য স্থায়ী হয় যাতে চোখ, অবশিষ্ট স্মৃতি, দ্বারা আলোর বিন্দু কোথায় ছিল তার ছবি বহন করতে পারে। তাই অবশেষে মানুষের চোখ টেলিভিশন স্ক্রিনে পুরো ছবিটি দেখতে পায়। ট্রান্সমিটারের ছবি যেমন পরিবর্তিত হয়, তেমনি টেলিভিশন স্ক্রিনে আপনি যে ছবিটি দেখেন তাও পরিবর্তিত হয়। প্রায় একইভাবে চিন্তাভাবনা আমাদের ট্রান্সমিটার, অর্থাৎ মস্তিষ্ক থেকে যায় এবং আভাকে আচ্ছাদিত সেই আবরণে পৌঁছায়। এখানে চিন্তাভাবনাগুলো এমনভাবে আকৃষ্ট হয় এবং এমন ছবি তৈরি করে যা একজন দোতক দর্শনার্থী দেখতে পান। কিন্তু আমরা কেবল বর্তমান চিন্তাভাবনার ছবিই দেখতে পাই না, আমরা অতীতের চিন্তাভাবনাও দেখতে পাই। একজন দক্ষ ব্যক্তির পক্ষে সহজেই একজন ব্যক্তির দিকে তাকানো এবং আভাটির বাইরের আবরণে সেই ব্যক্তি গত 2 বা 3 জীবনে কি করেছেন তা দেখতে পাওয়া সম্ভব। অজ্ঞদের কাছে এটি অসাধারণ শোনাতে পারে, তবে তবুও এটি পুরোপুরি সঠিক। বস্তু ধ্বংস হতে পারে না। যা কিছু আছে তা এখনও বিদ্যমান। যদি তুমি একটি শব্দ করো, তাহলে সেই শব্দের কম্পন, যা এর ফলে সৃষ্ট শক্তি চিরকাল চলতে থাকে। উদাহরণস্বরূপ, যদি তুমি এই পৃথিবী থেকে তাৎক্ষণিকভাবে কোন দূরবর্তী গ্রহে যেতে পারো, তাহলে তুমি, যদি তোমার কাছে উপযুক্ত যন্ত্র থাকে, হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া ছবি দেখতে পাবে। আলোর একটি নির্দিষ্ট গতি আছে, এবং আলো ম্লান হয় না, যাতে তুমি পৃথিবী থেকে যথেষ্ট দূরে গেলে, তাৎক্ষণিকভাবে পৃথিবীর সৃষ্টি দেখতে পাবে। কিন্তু এটি আমাদের আলোচ্য বিষয় থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়টি তুলে ধরতে চাই যে অবচেতন, সচেতন দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে, সচেতনের বর্তমান নাগালের বাইরের জিনিসের ছবি তুলে ধরতে পারে। এবং তাই একজন ভালো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, দূরদর্শিতা সহজেই দেখতে পারে যে কোন ধরনের ব্যক্তি তার মুখোমুখি হচ্ছে। এটি মনোবিজ্ঞানের একটি উন্নত রূপ, এটিকে দৃশ্যমান মনোবিজ্ঞান বলা যেতে পারে। আমরা পরে মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করব। যে কোনো উপলব্ধি বা সংবেদনশীলতা আছে এমন যে কেউই একটি আভা অনুভব করতে পারে, এমনকি যখন তারা আসলে তা দেখতে পায় না। কতবার আপনি একজন ব্যক্তির সাথে কথা না বলেই তাৎক্ষণিকভাবে আকৃষ্ট হয়েছেন, অথবা তাৎক্ষণিকভাবে তাকে তাড়িয়ে দিয়েছেন? আভা সম্পর্কে অবচেতনভাবে উপলব্ধি একজনের পছন্দ এবং অপছন্দ ব্যাখ্যা করে। আগে সমস্ত মানুষ আভা দেখতে সক্ষম ছিল, কিন্তু বিভিন্ন ধরনের অপব্যবহারের মাধ্যমে তারা শক্তি হারিয়ে ফেলেছিল। পরবর্তী কয়েক শতাব্দীতে মানুষ আবার টেলিপ্যাথি, ক্লেয়ারভয়ান্স ইত্যাদি করতে সক্ষম হবে। পছন্দ অপছন্দের বিষয়ে আরও গভীরে যাওয়া যাক। প্রতিটি আভা অনেক রঙের এবং রঙের অনেক ধরনের সমন্বয়ে গঠিত।
দুজন মানুষের মধ্যে সামঞ্জস্য তৈরির আগে রং এবং আভা একে অপরের সাথে মিলে যাওয়া প্রয়োজন। প্রায়শই দেখা যায় যে স্বামী এবং স্ত্রী এক বা দুই দিকে খুব সামঞ্জস্যপূর্ণ এবং অন্য দিকে সম্পূর্ণ অসঙ্গত। কারণ একটি আভায় একটি নির্দিষ্ট তরঙ্গরূপ কেবল নির্দিষ্ট বিন্দুতে সঙ্গীর আভায় তরঙ্গরূপ স্পর্শ করে এবং সেই বিন্দুগুলিতে সম্পূর্ণ সম্মতি এবং সম্পূর্ণ সামঞ্জস্য থাকে। উদাহরণস্বরূপ, আমরা বলি যে দুটি মানুষ একে অপরের থেকে দূরে অবস্থিত, এবং যখন তারা অসঙ্গত হয় তখন অবশ্যই তা ঘটে। আপনি যদি চান, আপনি ধরে নিতে পারেন যে যারা সামঞ্জস্যপূর্ণ তাদের আভায় রং থাকে যা মিশে যায় এবং সামঞ্জস্যপূর্ণ হয়, অন্যদিকে যারা অসঙ্গত তাদের রঙগুলি সংঘর্ষে লিপ্ত হয় এবং দেখতে সত্যিই বেদনাদায়ক হয়। মানুষ নির্দিষ্ট ধরনের হয়। তারা সাধারণ ফ্রিকোয়েন্সি সম্পন্ন। সাধারণ ধরনের মানুষ একই শরীরে ঘুরে বেড়ায়। আপনি হয়তো মেয়েদের একটি পুরো দলকে একসাথে ঘুরতে দেখতে পাবেন, অথবা রাস্তার মোড়ে বা দলবদ্ধভাবে বসে থাকা যুবকদের একটি পুরো দলকে দেখতে পাবেন। কারণ এই সমস্ত মানুষ একই ফ্রিকোয়েন্সি সম্পন্ন বা সাধারণ ধরনের আভা সম্পন্ন, তারা একে অপরের উপর নির্ভরশীল, তাদের একে অপরের প্রতি একটি চৌম্বকীয় আকর্ষণ রয়েছে এবং দলের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সমগ্রকে আধিপত্য করবে এবং তাদের ভালো বা খারাপ উভয়ের জন্যই প্রভাবিত করবে। তরুণদের শৃঙ্খলা এবং আত্মশৃঙ্খলা দ্বারা তাদের প্রাথমিক আবেগ নিয়ন্ত্রণ করার জন্য প্রশিক্ষিত করা উচিত যাতে সমগ্র জাতি উন্নত হতে পারে। আগেই বলা হয়েছে, একজন মানুষ ডিম্বাকৃতির আবরণের মধ্যে কেন্দ্রীভূত থাকে, আভা কেন্দ্রিক, এবং এটি বেশিরভাগ মানুষের জন্য স্বাভাবিক অবস্থান, গড়পড়তা, সুস্থ ব্যক্তি। যখন একজন ব্যক্তির মানসিক অসুস্থতা থাকে তখন সে সঠিকভাবে কেন্দ্রীভূত হয় না। অনেকেই বলে থাকেন, আজ আমি নিজেকে অপ্রস্তুত বোধ করছি। সম্ভবত এটিই হতে পারে, একজন ব্যক্তি ডিম্বাকৃতির ভিতরে একটি কোণে প্রক্ষেপিত হতে পারেন। দ্বৈত ব্যক্তিত্বের মানুষ গড়পড়তা থেকে সম্পূর্ণ আলাদা, তাদের অর্ধেক আভা এক রঙের এবং অর্ধেক সম্পূর্ণ ভিন্ন রঙের প্যাটার্নের হতে পারে। যদি তাদের দ্বৈত ব্যক্তিত্ব চিহ্নিত করা হয়, তবে এমন একটি আভা থাকতে পারে যা কেবল একটি ডিমের আকৃতির নয় বরং দুটি ডিম একে অপরের সাথে একটি কোণে সংযুক্ত থাকে। মানসিক অসুস্থতাকে এত হালকাভাবে নেওয়া উচিত নয়। শক চিকিৎসা খুবই বিপজ্জনক হতে পারে কারণ এটি অ্যাস্ট্রালকে, আমরা পরে এটি নিয়ে আলোচনা করব, সরাসরি শরীর থেকে বের করে দিতে পারে। কিন্তু মূল শক চিকিৎসায়, সচেতনভাবে বা অচেতনভাবে, দুটি ডিমকে একটিতে ধাক্কা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। প্রায়শই এটি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে পুড়িয়ে দেয়। আমরা কিছু নির্দিষ্ট সম্ভাবনা, আমাদের আভা, কম্পনের ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সীমাবদ্ধতা নিয়ে জন্মগ্রহণ করি, এবং তাই একজন দৃঢ়প্রতিজ্ঞ, সদিচ্ছাসম্পন্ন ব্যক্তির পক্ষে তার আভাকে আরও ভালোর জন্য পরিবর্তন করা সম্ভব। দুঃখের বিষয়, এটিকে আরও খারাপের জন্য পরিবর্তন করা অনেক সহজ। উদাহরণস্বরূপ, সক্রেটিস জানতেন যে তিনি একজন ভালো খুনি হবেন, কিন্তু ভাগ্যের আঘাতের কাছে তিনি নতি স্বীকার করবেন না এবং তাই তিনি জীবনের পথ পরিবর্তন করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। খুনি হওয়ার পরিবর্তে সক্রেটিস তার যুগের সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে ওঠেন। আমরা সকলেই, যদি আমরা চাই, আমাদের চিন্তাভাবনাকে আরও উচ্চ স্তরে উন্নীত করতে পারি এবং আমাদের আভাকে সাহায্য করতে পারি। বাদামি কাদাযুক্ত লাল রঙের আভাযুক্ত ব্যক্তি, যা অত্যধিক যৌনতা দেখায়, যৌন আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করে, লাল রঙের কম্পনের হার বাড়িয়ে দিতে পারে এবং তারপরে সে অনেক গঠনমূলক প্রেরণা সহকারে এক হয়ে যাবে, যে জীবনের মধ্য দিয়ে তার পথ তৈরি করবে। মৃত্যুর পরপরই আভা অদৃশ্য হয়ে যায়, কিন্তু ইথেরিক দীর্ঘ সময় ধরে চলতে পারে, এটি তার পূর্বের অধিকারীর স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে। ইথেরিকটি নির্বোধ ভূত হয়ে উঠতে পারে যা অর্থহীন ভুতুড়ে কাজ করে। গ্রামাঞ্চলের অনেক মানুষই মৃতদের কবরের উপর নীলাভ আভা দেখেছেন। এইমাত্র সমাহিত করা হয়েছে। এই আভা বিশেষ করে রাতে লক্ষণীয়, অবশ্যই, এটি কেবল পচনশীল দেহ থেকে দূরে সরে যাওয়া ইথেরিক আভাতে কম কম্পনগুলি নিস্তেজ কর্দমাক্ত রং দেয়, এমন রং যা আকর্ষণ করার পরিবর্তে বমি বমি ভাব তৈরি করে। উচ্চতর কম্পনগুলি যত বেশি বিশুদ্ধ হয় এবং আভাটির রঙগুলি তত বেশি উজ্জ্বল হয়, উজ্জ্বলভাবে নয়, বরং সর্বোত্তম, সবচেয়ে আধ্যাত্মিক উপায়ে। কেউ কেবল বলতে পারে যে বিশুদ্ধ রঙগুলি আনন্দদায়ক, যখন কর্দমাক্ত রঙগুলি অরুচিকর। একটি ভালো কাজ মানুষের আভা রঙকে উজ্জ্বল করে, তার চেহারাকে উজ্জ্বল করে। একটি খারাপ কাজ আমাদের নীল বোধ করে বা আমাদের কালো মেজাজে ফেলে।
ভালো কাজ, অন্যদের সাহায্য করা আমাদের গোলাপি রঙের চশমার মাধ্যমে পৃথিবী দেখতে দেয়। এটা সবসময় মনে রাখা প্রয়োজন যে রং হল একজন ব্যক্তির সম্ভাবনার প্রধান সূচক। অবশ্যই একজনের মেজাজের সাথে রং পরিবর্তিত হয়, কিন্তু মৌলিক রঙগুলি পরিবর্তিত হয় না যতক্ষণ না ব্যক্তি তার চরিত্রের উন্নতি অথবা অবনতি করে। আপনি ধরে নিতে পারেন যে মৌলিক রঙগুলি একই থাকে, তবে ক্ষণস্থায়ী রঙগুলি মেজাজ অনুসারে ওঠানামা করে এবং পরিবর্তিত হয়। যখন আপনি একজন ব্যক্তির আভা রঙগুলি দেখছেন তখন আপনার জিজ্ঞাসা করা উচিত: ১. রং কি? ২. এটা কি পরিষ্কার নাকি কর্দমাক্ত? আমি এর মধ্য দিয়ে কতটা স্পষ্ট দেখতে পাচ্ছি? ৩. এটি কি নির্দিষ্ট কিছু এলাকার উপর দিয়ে ঘুরতে থাকে, নাকি এটি প্রায় স্থায়ীভাবে একটি স্থানের উপরে অবস্থিত? ৪. এটি কি রঙের একটি অবিচ্ছিন্ন পটি যা তার আকৃতি এবং রূপ ধরে রেখেছে, নাকি এটি ওঠানামা করে এবং তীক্ষ্ণ চূড়া এবং গভীর উপত্যকা রয়েছে? ৫. আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে আমরা কোনো ব্যক্তির সম্পর্কে পূর্বাভাস দিচ্ছি না, কারণ কোনো আভা দেখে কল্পনা করা খুব সহজ যে আমরা একটি কাদাযুক্ত রং দেখতে পাচ্ছি, যদিও বাস্তবে এটি মোটেও কাদাযুক্ত নয়। এটি আমাদের নিজস্ব ভুল চিন্তাভাবনা হতে পারে যা কোনো রঙকে কাদাযুক্ত দেখায়, কারণ মনে রাখবেন, অন্য কোনো ব্যক্তির আভা দেখার সময় আমাদের প্রথমে আমাদের নিজস্ব আভাটি দেখতে হবে। সঙ্গীত এবং মানসিক ছন্দের মধ্যে একটি সংযোগ রয়েছে। মানুষের মস্তিষ্ক হল কম্পনের একটি সমষ্টি যার প্রতিটি অংশ থেকে বৈদ্যুতিক আবেগ বিকিরণ করে। একজন মানুষ একটি সঙ্গীতের সুর নির্গত করে মানুষের কম্পনের হারের উপর নির্ভর করে। ঠিক যেমন কেউ মৌমাছির চাকের কাছে গিয়ে অসংখ্য মৌমাছির শব্দ শুনতে পারে, তেমনি অন্য কোনো প্রাণীও হয়তো মানুষের শব্দ শুনতে পারে। প্রতিটি মানুষের নিজস্ব মৌলিক সুর থাকে যা ক্রমাগত নির্গত হয়, ঠিক যেমন টেলিফোনের তার বাতাসে একটি সুর নির্গত করে। তাছাড়া জনপ্রিয় সঙ্গীত এমন যে এটি মস্তিষ্কের তরঙ্গ গঠনের সাথে সহানুভূতিশীল, এটি শরীরের কম্পনের সুরের সাথে সহানুভূতিশীল। আপনি একটি হিট সুর পেতে পারেন যা সকলকে গুনগুন করতে এবং শীষ দিতে বাধ্য করে। লোকেরা বলে যে তাদের মস্তিষ্কে অমুক অমুক সুর ক্রমাগত চলমান থাকে। হিট সুর হল এমন সুর যা মানুষের মস্তিষ্কের তরঙ্গগুলিকে নির্দিষ্ট সময়ের জন্য সক্রিয় করে, তারপর তাদের মৌলিক শক্তি নিঃশেষ হয়ে যায়। ধ্রুপদী সঙ্গীত আরও স্থায়ী প্রকৃতির। এটি এমন সঙ্গীত যা আমাদের শ্রবণ তরঙ্গকে ধ্রুপদী সঙ্গীতের প্রতি সহানুভূতিতে মনোরমভাবে কম্পিত করে। যদি কোন জাতির নেতারা তাদের অনুসারীদের জাগিয়ে তুলতে চান, তাহলে তাদের জাতীয় সঙ্গীত নামক একটি বিশেষ ধরনের সঙ্গীত রচনা করতে হবে, অথবা রচনা করতে হবে। জাতীয় সঙ্গীত শোনার পর মানুষ নানা ধরনের আবেগে আপ্লুত হয়ে পড়ে, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে দেশের প্রতি সদয়ভাবে চিন্তা করে, অথবা অন্য দেশের তীব্র চিন্তাভাবনা করে। এর কারণ হল যে কম্পনগুলিকে আমরা শব্দ বলি, সেগুলি আমাদের মানসিক কম্পনগুলিকে একটি নির্দিষ্ট উপায়ে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করেছে। সুতরাং নির্দিষ্ট ধরনের সঙ্গীত বাজিয়ে একজন ব্যক্তির মধ্যে কিছু প্রতিক্রিয়া পূর্বক্রম করা সম্ভব। একজন গভীর চিন্তাশীল ব্যক্তি, যার মস্তিষ্কের তরঙ্গের আকার উঁচু এবং গভীর ফাঁকা, তিনি একই ধরনের সঙ্গীত পছন্দ করেন, অর্থাৎ উচ্চ শিখর এবং গভীর তরঙ্গের আকারের সঙ্গীত। কিন্তু একজন বিক্ষিপ্ত মস্তিষ্ক ব্যক্তি বিক্ষিপ্ত মস্তিষ্ক সঙ্গীত পছন্দ করেন, এমন সঙ্গীত যা কমবেশি একটি ঝনঝন শব্দ এবং একটি চারটে কেবল একটি স্কুইগল দ্বারা কমবেশি সঠিকভাবে উপস্থাপন করা হবে। অনেক শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ হলেন তারা যারা সচেতনভাবে বা অবচেতনভাবে জ্যোতির্বিজ্ঞান ভ্রমণ করতে পারেন এবং যারা মৃত্যুর ওপারে চলে যান। তারা গোলকের সঙ্গীত শুনতে পান। সঙ্গীতজ্ঞ হিসেবে এই স্বর্গীয় সঙ্গীত তাদের উপর এক বিশাল ছাপ ফেলে, এটি তাদের স্মৃতিতে এমনভাবে গেঁথে যায় যে যখন তারা পৃথিবীতে ফিরে আসে তখন তারা তৎক্ষণাৎ রচনা মুডে চলে যায়। তারা একটি সঙ্গীতের দিকে ছুটে যায়, বাদ্যযন্ত্র বা রেখাযুক্ত কাগজে, এবং যতদূর মনে পড়ে জ্যোতিষে শুনেছেন এমন সঙ্গীতের স্বরলিপিগুলি অবিলম্বে লিখে রাখুন। তারপর তারা বলে আর ভালো মনে নেই যে তারা এই বা সেই রচনাটি রচনা করেছেন। টেলিভিশনের পর্দায় এত দ্রুত কোনো বিজ্ঞাপনের বার্তা প্রচারিত হয় যে সচেতন চোখ তা দেখতে পায় না, যা একজন ব্যক্তির অর্ধ সচেতনতা উপর প্রভাব ফেলে, কিন্তু সচেতন ধারণার উপর প্রভাব ফেলে না। অবচেতন মন তরঙ্গের প্রবাহের মাধ্যমে সচেতনতা দিকে ঝুঁকে পড়ে এবং অবচেতন সমগ্রের 10/9 ভাগ হয়ে অবশেষে চেতনাকে সেই জিনিসটি কিনতে এবং বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তা কিনতে বাধ্য করে,
যদিও সচেতনভাবে সংশ্লিষ্ট ব্যক্তি জানেন যে তিনি এমন কিছু চান না। একটি অসাধু গোষ্ঠী, যেমন একটি দেশের নেতারা যাদের হৃদয়ে জনগণের কল্যাণ ছিল না, তারা আসলে এই ধরনের বিজ্ঞাপন ব্যবহার করে জনগণকে যেকোনো অধক্ষম আদেশের প্রতি প্রতিক্রিয়া জানাতে পারে।